আজ আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ফ্যান্টাসি ম্যাজিক্যাল মুভির গল্প, যার নাম হলো উইকেড পার্ট 1, যেখানে সৎহৃদয়ের কোমল ও নরম মনের একটি মেয়ের শরীরের রং সবুজ হওয়ার কারণে প্রতিনিয়ত সমাজ তাকে অবহেলিত করতে থাকে। এমনকি তার নিজের মা বাবাও তাকে অভিশপ্ত বলে অবহেলা করে। আর সে যখন সমাজের ভুল কাজকর্মের এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সমাজ এই সৎহৃদয়ের কোমল ও নরম হৃদয়ের মেয়েটিকে দুনিয়ার সবথেকে বড় কুখ্যাত দুষ্ট জাদুকরীতে পরিণত করে। তবে শেষ পর্যন্ত সে কি সমাজে ভালোভাবে ফিরে আসতে পেরেছিল? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় ছোট্ট একটি গ্রামকে। সে গ্রামে আজ উৎসবের আমেজ চলছে, আর প্রত্যেকে অত্যন্ত খুশি, কারণ তারা জানতে পেরেছে সেখানকার সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরী মারা গিয়েছে। খবরটি গ্রামের প্রতিটি কোনায় কোনায় দ্রুত ছড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সকলে এর আনন্দে মেতে উঠেছে। এমন সময় সেখানে উপস্থিত হয় পরীদের রানী ব্লেন্ডা। ব্লেন্ডা ছিলেন অসাধারণ সুন্দরী আর কোমল স্বভাবের এবং অত্যন্ত প্রভাবশালী। সে গ্রামবাসীর কাছে এই খবর জানায় যে জাদুকরী সত্যি আর জীবিত নেই। গ্রাম জুড়ে দেয়ালে দেয়ালে জাদুকরীর পোস্টার লাগানো হয়, যেন সবাই তার মৃত্যুতে শান্তি খুঁজে পায়। গ্রামের মানুষ আনন্দে নাচতে থাকে। তাদের বিশ্বাস এখন থেকে গ্রামে আর কোনো কালো ছায়া থাকবে না। তবে ব্লেন্ডার চোখে মুখে এক ধরনের অদ্ভুত স্থিরতা লক্ষ্য করা যায়। আনন্দের শেষে সে যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখনই সবার মধ্য থেকে ছোট্ট একটি মেয়ে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে জাদুকরী কিভাবে হওয়া যায়। ব্লেন্ডা মৃদু হেসে মেয়েটির দিকে তাকায় আর বলে, জাদুকরীরা খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, বরং তার সঙ্গে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাগুলোই তাকে এমন করে তোলে। এই কথার সঙ্গে সঙ্গে আমাদের কিছু বছর পূর্বের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই এক ধনী গভর্নরকে। তিনি হলেন একজন প্রভাবশালী ব্যক্তি, আর সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। এখন বিশেষ কোনো এক কাজে গভর্নরকে এক রাতের জন্য বাইরে যেতে হবে। তিনি বাড়ি থেকে বের হওয়ার পূর্বে তার স্ত্রীর সাথে আলিঙ্গন করেন এবং বিদায় জানিয়ে বের হন। গভর্নর বাসা থেকে বের হওয়ার পরে আমরা বুঝতে পারি গভর্নরের স্ত্রী যেন তার যাওয়ার অপেক্ষাতেই ছিল। আসলে গভর্নরের অনুপস্থিতিতে সে তার গোপন প্রেমিকের সাথে পার্সোনাল সময় কাটানোর পরিকল্পনা করেছে। গভর্নর চলে যাওয়ার পরপরই তার প্রেমিক বাড়িতে আসে। সারা রাত তারা একসাথে আনন্দ ফুর্তিতে সময় কাটায়। এই গল্পটা ছিল এমন এক পৃথিবীর গল্প যেখানে মানুষ আর পশু পাখিরা একসঙ্গে বসবাস করত, আর সেখানকার পশু পাখিরাও মানুষদের মতো কথা বলতে পারত। আর এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। হঠাৎ একদিন গভর্নরের স্ত্রী জানতে পারেন তিনি গর্ভবতী। দিন গড়াতে গড়াতে তার সন্তান প্রসবের দিনও ঘনিয়ে আসে, কিন্তু কেউই এটা জানতো না যে তার গর্ভের সন্তানটি সাধারণ কোনো মানব সন্তান নয়। আর এদিকে গভর্নর তার সন্তানকে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। তিনি আশা করেছিলেন তার একটি সুস্থ এবং খুব সুন্দর ফুটফুটে শিশু জন্ম নেবে, কিন্তু তার সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দেখে তার মন ও সমস্ত আশা ভেঙে যায় এবং সেখানে থাকা সকলেই শিশুটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ শিশুটির গায়ের রং ছিল সম্পূর্ণ সবুজ রঙের। শুধু তাই নয়, শিশুটি তার মায়ের পেট থেকে অসাধারণ কিছু ম্যাজিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছে। সে যখন কান্না করে তখন আশেপাশের সবকিছুই হাওয়ায় ভেসে ওঠে। তখন শিশুটির নাম রাখা হয় এলফি। যদিও এলফির জন্মের পর থেকেই তার পরিবার এবং গ্রামের সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তার অস্বাভাবিক চেহারা এবং তার অস্বাভাবিক ক্ষমতার কারণে ধীরে ধীরে সে সবার ঘৃণার পাত্র হয়ে ওঠে। কিন্তু একমাত্র গভর্নরের বাসায় কাজ করা বিশাল ভাল্লুকটি এলফির প্রতি মায়া, মমতা ও ভালোবাসা দেখায় এবং তাকে দেখাশোনা করার দায়িত্ব নেয়। এলফি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু তার সমস্যাগুলো যেন তার বয়সের সাথে সাথে খুব জটিল হয়ে উঠছিল। এরই মধ্যে তার এক ছোট্ট বোনের জন্ম হয়। তার ছোট বোনটির নাম রাখা হয় রোজ। কিন্তু রোজ দেখতে সুন্দর হলেও সে জন্ম থেকে হাঁটতে অক্ষম ছিল। কিন্তু গভর্নর রোজকে নিয়ে অনেক বেশি স্নেহশীল ছিলেন। এসবের কারণে এলফির কষ্ট আরো অনেক বেশি বাড়িয়ে তুলত। একদিন গভর্নর এলফিকে ডেকে তার ছোট বোন রোজকে দেখাশোনার দায়িত্ব দিয়ে চলে যায়। ঠিক তখনই গ্রামের কিছু দুষ্টু বাচ্চা সেখানে আসে এবং এলফির অদ্ভুত গায়ের রং নিয়ে তারা হাসাহাসি করে আর এলফিকে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে।
কিন্তু এলফি এসব অপমান সহ্য করতে না পেরে প্রচণ্ড রেগে যায়, আর তাই সে ম্যাজিক করে তাদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। আর তখনই সেখানে গভর্নর সেই দৃশ্য দেখতে পায়, তাই তিনি রেগে গিয়ে এলফির কাছ থেকে রোজকে নিয়ে চলে যান। এর পরের সিন আবার বর্তমান সময়ে চলে আসে। আমরা দেখতে পাই ব্লেন্ডা একটি বড় মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। এটি সেই জাদুকারীর মূর্তি যার কথা পুরো গ্রাম ভুলে যেতে চায়। ব্লেন্ডা সেই মূর্তিটিতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একটি মেয়ে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, এই জাদুকারী কি তোমার বন্ধু ছিল? ব্লেন্ডা একটু ভেবে মুচকি হাসি দিয়ে বলে, বন্ধু না, সে আমার বন্ধু ছিল না, তবে আমি তাকে খুব ভালোভাবে চিনতাম। তার গল্প জানলে আপনিও বুঝতে পারবেন সে আসলে কেমন ছিল। এরপরে আবারও আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই ব্লেন্ডাকে, আর সে একটি নামকরা ম্যাজিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এছাড়াও সেখানে অনেক নতুন ছাত্রছাত্রীও এসেছে, আর চারদিকে নতুন ছাত্রছাত্রী দিয়ে ইউনিভার্সিটি মুখরিত হয়ে রয়েছে, যেন সেখানে কোনো এক উৎসবের আমেজ চলছে। আর এর সময় সেখানে উপস্থিত হয় এলফি। এলফির গায়ের রং সবুজ, আর হঠাৎ তার সেখানে উপস্থিতি দেখে সবাই অবাক হয়ে যায়, আর একে অপরের সাথে ফিসফিস করে এবং এলফির দিকে ফ্যালফ্যাল করে সবাই তাকিয়ে থাকে। আর এভাবে সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এলফি সাহসী হয়ে বলে, আমি জন্মই নিয়েছি এই সবুজ রং নিয়ে, আর আমি আমার এই চেহারা নিয়ে অনেক খুশি আছি। ঠিক তখনই গভর্নর সেখানে উপস্থিত হন, আর গভর্নর তার সাথে রোজকে নিয়ে আসেন। সবার সামনেই গভর্নর রোজকে একটি উপহার দেন, যা ছিল এক জোড়া হীরের জুতা, যেটি ছিল রোজের মায়ের খুব প্রিয়। এলফি দূর থেকে দৃশ্য দেখে মনে মনে কষ্ট পেয়ে চোখ ফিরিয়ে নেয়, কারণ সে ছোটবেলা থেকেই কখনো তার বাবার স্নেহ ও ভালোবাসা পায়নি। এই বৈষম্য যেন তাকে ভেতরে থেকে আরো দুর্বল করে তুলছিল। আর এই দিনটি ছিল ইউনিভার্সিটিতে রোজের প্রথম দিন। গভর্নর রোজকে এলফির তত্ত্বাবধানে রেখে চলে যান। তিনি এলফিকে বলে যান রোজের দেখাশোনা করতে। এখানে আমরা বুঝতে পারি এলফি এখানে লেখাপড়া করতে আসেনি, মূলত গভর্নর তাকে এখানে নিয়ে এসেছে রোজের দেখাশোনা করতে। এরপর নতুন ছাত্রছাত্রীদের পরিচয় পর্ব শুরু হয়। ইউনিভার্সিটির টিচারেরা একে একে তাদের পরিচয় দেন এবং ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানান। কিন্তু এলফির জন্য এই দিনটি ছিল আরও এক ধাপ কঠিন, কারণ তার গায়ের সবুজ রং এবং তার অস্বাভাবিক ক্ষমতার কারণে সে সবার কাছে আলাদা এবং অস্বস্তিকর ছিল। কিছুক্ষণ পরে একজন টিচার এসে রোজকে তার সঙ্গে করে নিয়ে যেতে থাকে। যেহেতু রোজ গভর্নরের মেয়ে, তাই তাকে একটু বেশি সম্মান করা হচ্ছিল। এলফি টিচারকে নিষেধ করে রোজকে একা এভাবে নিয়ে যেতে, কিন্তু টিচার তার কোনো কথাই শোনে না। তাই এলফি রেগে গিয়ে তার শক্তি দিয়ে রোজকে থামিয়ে দেয়। এর ফলে আশেপাশের সবকিছু শূন্যে ভাসতে থাকে। এলফির এমন ক্ষমতা দেখে টিচার ভয় পেয়ে যায়। তবে এলফির এমন আচরণ দেখে রোজ কষ্ট পেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনাটি দূর থেকে আরেকজন টিচার লক্ষ্য করছিলেন। তিনি হলেন এই ইউনিভার্সিটির প্রধান শিক্ষিকা ম্যাডাম ডিন। তিনি সেখানে এসে এলফির ম্যাজিকের দায়ভার তার নিজের উপর নিয়ে নেন, কারণ তিনি বুঝতে পেরে যান ইতিমধ্যেই ইউনিভার্সিটির অন্যান্য ছাত্রছাত্রীরা এলফির উপর রেগে গিয়েছে। তাই ম্যাডাম ডিন সেখানকার পরিস্থিতি সামলে নেন। আর এলফির এমন ক্ষমতা দেখে তিনি মনে মনে একটি পরিকল্পনা করেন, যা আপনারা সামনে দেখতে পারবেন। তার পরিকল্পনা অনুযায়ী তিনি এলফিকে বলেন, আমি তোমার দায়িত্ব নিতে চাই। প্রয়োজনে আমি গভর্নরের সঙ্গে কথা বলে তোমাকে এই ইউনিভার্সিটিতে ভর্তি করানোর ব্যবস্থা করব। আর তিনি ব্লেন্ডাকে বলেন এলফির সঙ্গে রুম শেয়ার করতে। ব্লেন্ডা বাধ্য হয়ে রাজি হয়। অন্যদিকে এলফি খুব খুশি হয়ে যায়, কারণ তারও পড়াশোনা করার অনেক দিনের ইচ্ছে। ম্যাডাম ডিনের কথা শুনে এলফি যেন একটু ভরসা পায়। তাই এলফি ম্যাডাম ডিনকে জানায়, যখনই আমার রাগ আসে তখনই আমার নিজের অজান্তেই ম্যাজিক হয়ে যায়, কিন্তু এখনো কোনো ম্যাজিকের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তখন ম্যাডাম ডিন এলফিকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি তোমার ম্যাজিক্যাল শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। ধীরে ধীরে আমি তোমাকে একজন দক্ষ ম্যাজিশিয়ান বানিয়ে তুলব। এলফি খুব খুশি হয়। অবশেষে ফাইনালে কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। এখন সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। এলফি তার নতুন রুমে চলে আসে, কিন্তু সে রুমে এসে দেখে ব্লেন্ডা ইতিমধ্যেই পুরো রুম তার নিজের জিনিসপত্র দিয়ে বোঝাই করে রেখেছে। এলফি কোনো কথা না বলে শুধু নিজের অংশ থেকে ব্লেন্ডার জিনিসপত্রগুলো সরিয়ে রাখে, কিন্তু ব্লেন্ডা বারবার একই কাজই করতে থাকে।
যা দেখে এলফি খুব রেগে যায়। আর আপনা আপনি এলফির ভেতর থেকে ম্যাজিক বের হয়ে আসে, যার ফলে জানালার কাঁচ ভেঙে যায়। এটা দেখে ব্লেন্ডা ভয় পেয়ে যায়, তাই সে এলফিকে আর কিছুই বলে না। পরদিন সকালে এলফি আবারও ব্লেন্ডার সব জিনিস একপাশে সরিয়ে রাখে। এরপর দুজনেই ক্লাসে যায়। ক্লাসের অন্য সব ছাত্রছাত্রী ব্লেন্ডার সঙ্গে মিশে, কিন্তু এলফিকে সবাই এড়িয়ে চলে। এমনকি ক্যান্টিনে খাবার খেতে গেলেও কেউ এলফির সঙ্গে খাবার খেতে বসে না। প্রত্যেকটা জায়গায় ব্লেন্ডার সুযোগ পেলে এলফিকে অপমান করার চেষ্টা করে। এরই মধ্যে তাদের ক্লাসে নতুন একজন প্রফেসর আসেন। তিনি একটি ছাগল, যার নাম ছিল ডিলামন্ড। প্রফেসর ডিলামন্ড বারবার চেষ্টা করেও ব্লেন্ডার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। এতে ব্লেন্ডার মোটেও ভালো লাগে না। প্রফেসর ক্লাস শুরু করেন আর বলেন, একসময় মানুষ আর জানোয়ার একসঙ্গে বসবাস করত, কিন্তু খিদে আর রাগের কারণে মানুষ ক্রমশই হিংস্র হয়ে ওঠে। তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই তিনি দেখেন যে কোনো একজন ছাত্র ক্লাসের বোর্ডে লিখে রেখেছে, প্রাণীদের দেখা উচিত, কিন্তু তাদের কথা শোনা উচিত নয়। তা দেখে প্রফেসর ডিলামন্ড খুব কষ্ট পায়। তিনি লেকচার শেষ না করে ক্লাস ছেড়ে চলে যান। এরপর এলফি প্রফেসর ডিলামন্ডের সাথে দেখা করে আর তার মন ভালো করার চেষ্টা করে। এলফির এমন সহানুভূতিশীল মনোভাব দেখে প্রফেসর ডিলামন্ড তার সাথে এক ধরনের বন্ধুত্ব গড়ে তোলেন। কারণ প্রফেসর ডিলামন্ড এবং এলফি দুজনেরই এই ইউনিভার্সিটিতে কোনো বন্ধু নেই। এরপর আমরা দেখতে পাই প্রফেসর ডিন তার কথা মতো এলফিকে আলাদাভাবে পড়াশোনা শেখাতে শুরু করেছে। এখানে ডিন এলফিকে শেখাচ্ছিল কিভাবে একটা কয়েনকে শূন্যে তুলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এলফি মনোযোগ দিয়ে অনুশীলন করছিল, তবে অনুশীলনের মাঝে তার মনে পড়ে যায় কিভাবে প্রফেসর ডিলামন্ডকে ছাত্রছাত্রীরা অপমান করেছিল। একথা মনে পড়তেই তার রাগ বেড়ে যায়। রাগের ফলে প্রফেসর ডিনের রুমের সবকিছু শূন্যে ভাসতে শুরু করে। ডিনের দৃশ্য দেখে একটু অবাক হলেও তিনি ভীষণ খুশি হয়। তিনি বলেন, তুমি তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে শিখলেই তুমি একদিন অসাধারণ কিছু করতে পারবে, তবে তোমার আবেগকে থামানো শিখতে হবে এলফি। অন্যদিকে প্রফেসর ডিলামন্ড খুব মন খারাপ করে তার রুমে চলে গিয়েছিল। সেখানে তার মতো অনেক কথা বলা প্রাণীরা গোপন একটা মিটিং করছিল। মিটিংয়ে ডিলামন্ড দুঃখ করে বলে, এখানে আমাদের কোনো সম্মান নেই। মানুষেরা আমাদের আর প্রয়োজন মনে করে না, তারা আমাদের উপরে সমস্ত দোষ চাপায়। আমি মনে করি হয়তো আমারও এখানে শিক্ষকতার অনুমতি থাকবে না। এভাবেই চলতে থাকলে আমাদের জীবন এখানে বিপদে পড়বে। আসলে ইউনিভার্সিটিতে একমাত্র পশু শিক্ষক ছিলেন প্রফেসর ডিলামন্ড। তিনিও তার মতো কথা বলা প্রাণীরা এখানে নিজেদের অবস্থান নিয়ে হতাশায় রয়েছে। এলফি যখন প্রফেসর ডিনের রুম থেকে বের হচ্ছিল, তখন সে দূর থেকে ডিলামন্ডের পিছু নিয়েছিল, আর সে বাইরে থেকে পুরো মিটিংয়ের কথা শুনে ফেলেছে। মিটিং শেষ হওয়ার পর প্রফেসর ডিলামন্ড এলফিকে দেখতে পেয়ে তাকে ভেতরে ডেকে নেয়, আর ততক্ষণে রুম থেকে বাকি প্রাণীগুলো চলে যায়। প্রফেসর ডিলামন্ড প্রশ্ন করে, তুমি কি কিছু শুনেছ? এলফি সরাসরি জবাব দেয়, হ্যাঁ, আমি সব শুনেছি। আমি বুঝতে পারছি আপনাদের কি কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি আপনাকে সাহায্য করব। ডিলামন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কিভাবে আমাকে সাহায্য করবে এলফি? এলফি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি জানি না, কিন্তু আমি কিছু একটা অবশ্যই করব। আমি আপনার এবং অন্যদের সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করব। ডিলামন্ড গভীরভাবে শ্বাস নিয়ে বলে, তোমার এই সহানুভূতি আমাকে নতুন আশা দিচ্ছে, তবে সাবধানে থেকো এলফি, পৃথিবীটা এখন আর সহজ না। প্রফেসরের সঙ্গে কথাবার্তা শেষ করে এলফি জঙ্গলের রাস্তা দিয়ে নিজের রুমে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে একটি ঘোড়ার ধাক্কা লাগে। ঘোড়ার পিঠে একজন প্রিন্স বসেছিল। এই প্রিন্স ছিল ইউনিভার্সিটির নতুন ছাত্র। প্রিন্স প্রথমে এলফিকে দেখে থেমে যায়, আর তার গায়ের সবুজ রং দেখে সে ভয় পেয়ে যায়। প্রিন্স বলে ওঠে, তুমি কি কোনো দানব? এলফি বিরক্ত হয়ে বলে, আমাকে দানব বলতে সাহস হলো কিভাবে আপনার? এরপর এলফি কিছু কড়া কথা শুনিয়ে প্রিন্সের সামনে থেকে চলে যায়। প্রিন্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে একা একাই বলে, আমার জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে এভাবে কথা শোনালো। তবে প্রিন্সের ভেতরে একটা মিশ্র অনুভূতি জন্ম নেয়, তা হলো ভয়, রাগ, আবার মুগ্ধতা। এলফি নিজের রুমে ফিরে আসে, কিন্তু তার মনের মধ্যে নতুন নতুন সব চিন্তার বীজ জন্ম নিচ্ছে। অন্যদিকে প্রিন্স তার সবুজ রঙা মেয়েটির কথা মনে মনে ভাবছিল। পরদিন ইউনিভার্সিটির সব মেয়েরাই যেন প্রিন্সকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল। এদের মধ্যে ব্লেন্ডাও ছিল, কিন্তু প্রিন্স কারো প্রতি ইন্টারেস্ট ছিল না। ব্লেন্ডা অনেক ডিমান্ড নিয়ে প্রিন্সের আশেপাশে ঘুরতে থাকে,
যেন সে প্রিন্সকে পাত্তাই দিচ্ছে না। শেষ পর্যন্ত প্রিন্স ব্লেন্ডার হাবভাব দেখে ইমপ্রেস হয়ে যায়। ব্লেন্ডা প্রিন্সকে পুরো ইউনিভার্সিটি ঘুরিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে। প্রিন্স এখানে সবার সাথে ফান করার চেষ্টা করছিল। কিছু বই পায়ের নিচে রেখে সে ম্যাজিক দেখাতে যাচ্ছিল। একজন প্রফেসর এসে তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু প্রিন্স প্রফেসরের কোনো কথাই শোনে না। আর কিছুক্ষণের মধ্যে সে নিস্তব্ধ লাইব্রেরিটাকে শোরগোলে পরিণত করে দেয়, শুধুমাত্র এলফি আর রোজ ছাড়া। এদিকে আরো একজন স্টুডেন্ট প্রথম থেকে ব্লেন্ডাকে বিভিন্নভাবে প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু ব্লেন্ডা চালাকি করে তাকে রোজের কাছে পাঠিয়ে দেয়। সে রোজের কাছে গিয়ে রোজকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। রোজ খুবই খুশি হয়, কারণ এই প্রথম কোনো ছেলে তাকে প্রপোজ করেছে। রোজ খুশিতে এলফিকেও এই কথা জানায়, আর এলফি তো ভালো করেই জানে এসব ব্লেন্ডার কোনো চাল হবে। রাতের বেলায় সবাই পার্টির জন্য রেডি হয়। এখানে ব্লেন্ডাকে খুব সুন্দর লাগছিল। ব্লেন্ডা তার আলমারিতে একটা উইজ টুপি খুঁজে পায়, আর টুপিটি ছিল তার দাদির। ব্লেন্ডার কাছে অনেক সুন্দর সুন্দর পোশাক ছিল, কিন্তু ব্লেন্ডা সেই কালো দেখতে টুপিটা এলফিকে উপহার দিয়ে বলে, এই টুপিটা তোমার জন্য একেবারেই পারফেক্ট। কারণ ব্লেন্ডা চাইছিল এসব নিয়ে এলফির সাথে উপহাস করতে, কিন্তু ব্লেন্ডার উপহার পেয়ে এলফির খুবই ভালো লাগে। এরপর সব স্টুডেন্টরা পার্টিতে খুব এনজয় করে। ব্লেন্ডা প্রিন্সের সাথে আর রোজ তার নতুন বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল, আর এলফি একাই ছিল। সে প্রফেসর ডিনের কাছে গিয়ে তাকে একটা সাহায্য করতে বলে। এলফির কথা মতো ডিন পার্টিতে গিয়ে ব্লেন্ডাকে একটা জিনিস দেয়, আর ডিনের ব্লেন্ডার প্রতি কোনো বিশ্বাসই ছিল না। তারপরও সে এলফির কথায় ব্লেন্ডার কাছে এসেছে। এলফি ব্লেন্ডার উপহার দেওয়ার টুপিটা পরে পার্টিতে পৌঁছে যায়, যা দেখে সবাই হাসাহাসি করে। এলফি কাউকে কিছু না বলে টুপিটি খুলে মাটিতে রেখে সে একাই ডান্স করতে থাকে। এলফির ডান্স দেখে আবারও সবাই হাসিতে মেতে ওঠে। যেহেতু পার্টিটা ছিল ব্লেন্ডার আর এলফি হলো তারই রুমমেট, তাই এলফির এমন কাণ্ড দেখে ব্লেন্ডার সম্মান যেন সবার সামনে ধুলোয় মিশে যায়। তবে এলফিকে নিয়ে সবাই এমন হাসাহাসি করার জন্য ব্লেন্ডার খুবই মন খারাপ হয়। তখন প্রিন্স ব্লেন্ডাকে বলে, তোমার এলফির সাথে থাকা উচিত। প্রিন্সের কথা শুনে ব্লেন্ডা এলফির কাছে যায়। এলফির তো কষ্টে চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছিল, যা দেখে ব্লেন্ডা এলফির সাথে ডান্স শুরু করে দেয়। দেখা যায় ধীরে ধীরে পার্টিতে সবাই এলফির সাথে ডান্স করতে থাকে। এক পর্যায়ে ব্লেন্ডা এলফিকে জড়িয়ে ধরে, আর এখানেই দুজনের মধ্যে সব ভুল বুঝাবুঝি শেষ হয়ে যায়। ফাইনালি ব্লেন্ডার দেখা দেখি সব স্টুডেন্টরা এলফিকে নিজেদের মতোই একজন হিসেবে মেনে নেয়। এরপর তারা পার্টি থেকে নিজেদের রুমে ফিরে আসে। ব্লেন্ডা এলফিকে বলে, আমি আমার সব থেকে বড় লুকানো সত্যটা তোমাকে বলবো। তা হলো, আমি আর প্রিন্স খুব তাড়াতাড়ি বিয়ে করছি। এবার তুমি তোমার সত্যিটা বলো, যা এখন পর্যন্ত কেউ জানে না। কিন্তু এলফির তো কোনো সিক্রেট কিছু ছিল না, তাই ব্লেন্ডা এলফির বালিশের নিচ থেকে একটি সবুজ বোতল নিয়ে নেয়। ব্লেন্ডা এলফিকে জিজ্ঞেস করে, তুমি কেন সব সময় এই সবুজ বোতলটা নিয়ে ঘুমাও? এলফি বলে, এটা তার মায়ের শেষ চিহ্ন, তাই এই বোতলটা সে কাউকে দিতে পারবে না। ব্লেন্ডা মন খারাপ করে বসে পড়ে, যা দেখে এলফি জানায়, আমার বাবা আমাকে পছন্দ করে না, কারণ আমি সবুজ রঙের। তাই যখন আমার বোনের জন্ম হবে তখন থেকে বাবা প্রতিদিন আমার মাকে এক প্রকারের দুধ খাওয়াতো, যেন আমার বোন আমার মতো সবুজ না হয়। অদ্ভুত জাদুর দুধ খাওয়ার কারণে আমার বোনের জন্ম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই সে প্রতিবন্ধী রূপে জন্ম নিয়েছে। এই কারণে আমার মাও মারা গিয়েছে। কিন্তু আমার বাবা বলে এসব কিছু নাকি আমার জন্যই হয়েছে। এসব শুনে ব্লেন্ডার খুবই খারাপ লাগে। সে এলফিকে সান্ত্বনা দিয়ে বলে, এর জন্য তোমার কোনো দোষ নেই। সে এলফিকে খুশি করার জন্য নিজের অনেকগুলো ড্রেস আর মেকআপ গিফট করে এলফিকে। এমনকি ব্লেন্ডা অনেক চেষ্টা করে এলফির লুকটা কিছুটা হলেও চেঞ্জ করতে। এই সব কিছু এলফির খুব ভালো লাগছিল। সত্যি সত্যি দেখা যায় এলফির লুক অনেকটাই বদলে গিয়েছে। পরদিন প্রিন্স লক্ষ্য করে এলফি ব্লেন্ডার মতো স্টাইল করার চেষ্টা করছে। সে এলফিকে ভয় না পেয়ে তার কাছে গিয়ে বলে, তুমি এভাবেই ঠিক আছো, অন্য কাউকে অনুকরণ করার প্রয়োজন নেই। এদিকে প্রফেসর ডিলামন্ডের আজ ইউনিভার্সিটিতে শেষ দিন ছিল, কারণ এখন থেকে এখানে জন্তু জানোয়ারদের থাকা নিষিদ্ধ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে কিছু লোক এসে ডিলামন্ডকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এলফি প্রফেসরকে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সাথে সাথে ক্লাসরুমে নতুন একজন প্রফেসর প্রবেশ করে। সে তার সাথে একটা ছোট্ট বাঘের বাচ্চাকে খাঁচায় বন্দি করে নিয়ে এসেছে। নতুন প্রফেসর এসে ভাষণ দেয় যে এখন থেকে জন্তু জানোয়ারেরা আমাদের সাথে আর থাকবে না, এখন থেকে তারা আমাদের কন্ট্রোলে থাকবে।
এসব দেখে এলফি খুব রেগে যায়, কারণ জন্তু জানোয়ারদের জোর করে বেঁধে রাখা এই বিষয়টি তার মোটেও ভালো লাগে না। সে প্রফেসর ডিলামন্ডকে তার প্রিয় ফুল গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছিল, কিন্তু তা দেওয়ার সুযোগই হয়নি। তাই রাগ করে সে ফুলগুলো ছুঁড়ে ফেলে দেয়। তখন দেখা যায় ফুলগুলো হাওয়ায় ভাসতে শুরু করেছে। সে আর প্রিন্স ছাড়া ক্লাসের রুমের বাকি সবাই অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে প্রিন্স আর এলফি বাঘের বাচ্চাটিকে খাঁচা থেকে মুক্ত করে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। আর এদিকে প্রফেসর ডিন ক্লাসরুমে গিয়ে দেখতে পান সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে এলফি তার ম্যাজিকের দ্বারা এমনটা করেছে। তার মানে এলফি এখন তার ম্যাজিক্যাল ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছে। এবং আমরা প্রফেসর ডিনের মুখে একটা মুচকি হাসি দেখতে পাই। এরপর প্রফেসর ডিন তার নিজের রুমে গিয়ে এক উইজার্ডের কাছে ইমার্জেন্সি একটি চিঠি পাঠায়। এদিকে জঙ্গলের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে প্রিন্সের সাথে এলফির একটু ঝগড়া লেগে যায়। এতে প্রিন্স রেগে চলে যাচ্ছিল। তখন এলফি প্রিন্সের হাত ধরে বলে, আমার সাহায্যের প্রয়োজন। এখানে এলফিকে দেখে বোঝা যায় তার মনে প্রিন্সের জন্য ভালো লাগার ফিলিংস কাজ করছে। এলফি এটা ভালোভাবেই জানতো প্রিন্স তার কখনোই হবে না, যা ভেবে ভেবে সে খুব দুঃখ পায়। তাই তো সে দূর থেকে লুকিয়ে লুকিয়ে সে ব্লেন্ডা আর প্রিন্সকে দেখত। পরদিন সকালে প্রফেসর ডিন এলফিকে ডেকে পাঠান। ভার্সিটির প্রায় সকল স্টুডেন্ট সেখানে উপস্থিত ছিল। প্রফেসর এলফির জন্য একটি সারপ্রাইজ রেখেছে। তা হলো প্রফেসর চিঠি পাঠিয়ে উইজার্ডের কাছে যাওয়ার পারমিশন পেয়েছে। প্রফেসর এলফিকে জানায় সে উইজার্ডের কাছে গেলে সে অনেক ভালো ভালো ম্যাজিক শিখতে পারবে। আর এলফি তো এমনটাই চাইতো যে সে কিছু একটা করে দেখাবে। ম্যাজিক শিখে সে মানুষের ভালো করবে। পরের দিন তাকে নেয়ার জন্য গ্রিন কালারের খুব সুন্দর একটা ট্রেন আসে। যাওয়ার আগে ব্লেন্ডা এলফিকে জানায় প্রিন্স অনেকটা বদলে গিয়েছে, সে আর আগের মতো আমাকে টাইম দেয় না। সাথে সাথে এলফিকে বিদায় জানাতে সেখানে প্রিন্সও আসে। সে এলফিকে একটা ফুল উপহার দেয় আর ব্লেন্ডাকে ইগনোর করে প্রিন্স সেখান থেকে চলে যায়। এতে ব্লেন্ডা খুবই মন খারাপ করে। এলফি শেষ পর্যন্ত সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়ে। তখন ব্লেন্ডা এলফিকে একটা কার্ড দেয়। সে কার্ডে লেখা ছিল সেও এলফির সাথে যেতে চাচ্ছে। এতে এলফিরও খুবই ভালো লাগে। তাই সে ব্লেন্ডার হাত ধরে তাকে ট্রেনে তুলে নেয়। আর ট্রেনটি গিয়ে থেমে যায় অ্যাম্বেড নামের একটি সিটিতে। আর অ্যাম্বেড সিটি দেখতে একদম স্বপ্নের দুনিয়ার মতো। অ্যাম্বেড সিটির অসাধারণ সৌন্দর্য দেখে তারা দুজনেই খুবই অবাক হয়ে যায়। এই পুরো সিটিটাই ছিল গ্রিন কালারের। সেখানে ঢুকতে সবাই তাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে নেয়। এলফি আর ব্লেন্ডার কাছে এটা এক জাদুর দুনিয়া ছিল। এমনকি তাদের ওয়েলকাম করার জন্য সেখানে বিশ্বের সবচেয়ে বড় ম্যাজিক শো দেখানো হয়। সবকিছু শেষ করে তারা উইজার্ডের সাথে দেখা করতে মহলে চলে যায়। উইজার্ডের কাছে যেতে তাদের অনেক সিকিউরিটি পার করতে হয়। আর উইজার্ডের এই মহলটি পাহারা দিচ্ছে অনেক বানর সেনারা। উইজার্ড এলফিকে ওয়েলকাম করার জন্য এলফিকে একটা কয়েন গিফট করে। আর তাদেরকে উইজার্ড তার বানানো একটা ভবিষ্যৎ সিটির মডেল দেখায়। ভবিষ্যৎ সিটির মডেলটা সত্যি দেখতে অসাধারণ ছিল। এলফির পছন্দ অনুযায়ী সে ওই সিটিটির প্রতিটি রাস্তা হলুদ রঙের করে দেয়। উইজার্ড এলফিকে তার মনের ইচ্ছে জিজ্ঞেস করে। এলফি বলে, কাউকে হুকুম করা আমার একদমই পছন্দ না। আমি শুধুমাত্র জন্তু জানোয়ারগুলোকে সাহায্য করতে চাই। এজন্য এলফি উইজার্ডের কাছে সাহায্য চাই। সে সময় সেখানে প্রফেসর ডিন চলে আসে। এতে এলফি আরো খুশি হয়ে যায়। উইজার্ডের কথা মতো একটি বানর এসে একটা প্রাচীন বইয়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। এলফি বইটির সামনে দাঁড়াতে বইটি আপনা আপনি খুলে যায়। উইজার্ড বলে, এই বানরটির উড়ে বেড়ানোর খুব শখ, তুমি মন্ত্রটা পড়ে দেখো, তাহলে সে উঠতে পারবে। তার কথা অনুযায়ী এলফি মন্ত্রটা পড়া শুরু করে। কিন্তু মন্ত্রটি পড়ার সাথে সাথে বানরের কষ্ট যেন বেড়েই যাচ্ছিল। মন্ত্রটি শেষ হতেই বানরটির পিঠ চিরে পাখা বেরিয়ে আসে। কিন্তু তারপরও বানরটির ব্যথা কমছিল না। এলফি বানরটির এমন কষ্ট সহ্যই করতে পারছিল না। সে বাইরে এসে দেখতে পায় সেখানে থাকা সব বানরের একই অবস্থা। এত কিছু দেখে সে ডিসাইড করে সেখান থেকে চলে যাবে। কিন্তু সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলফি কারো কোনো কথাই শোনে না। এমনকি সে বুঝে যায় জানোয়ারগুলোকে মেরে ফেলার পেছনে প্রফেসর ডিন আর উইজার্ডের হাত রয়েছে। তাছাড়া উইজার্ড কোনো ম্যাজিকই করতে পারে না, বরং সে আর ডিন মিলে এলফির পাওয়ার ব্যবহার করে খারাপ কাজ করার মতলব করেছে। এমনকি তারা মন্ত্রের বইটিও পড়তে পারে না। এ কারণে তারা ফোন দিয়ে এলফিকে এখানে নিয়ে এসেছে। তারা দুজনেই এলফিকে অনেক ধরনের লোভ দেখায়, কিন্তু এলফি কোনো কিছুই মেনে নেয় না।
সে মন্ত্রের বইটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। প্রফেসর ডিন ব্লেন্ডাকে পরি বানানোর প্রমিস করে বলে, যেভাবেই হোক তুমি এলফিকে ধরে আমাদের হাতে তুলে দাও। যা শুনে ব্লেন্ডা এলফিকে ধরার চেষ্টা করে। প্রফেসর ডিন সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এলফি একটা ডাইনি আর সে সবাইকে মেরে ফেলবে। তাকে দেখলে যেন মানুষ সতর্ক হয়ে যায়। আর তিনি বানর সেনাদের বলে দেয় যে তাদের এই সমস্যার জন্য এলফি দায়ী, তারা যেন এলফিকে ধরে আনে। এদিকে এলফি আর ব্লেন্ডা একটা রুমে আটকে যায়। ব্লেন্ডা উইজার্ড হওয়ার সুযোগটা মিস করতে চাচ্ছিল না, তাই সে এলফিকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি অন্তত একটা বারের জন্য হলেও প্রফেসর আর ওই উইজার্ডের কথা শুনো। এলফি কিছুতে রাজি হয় না। এরপর তারা দুজনে মিলে একটা প্যারাশুটে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই মহলের ছাদ আটকে দেওয়া হয়, যার কারণে প্যারাশুটে আগুন লেগে যায়। তাই তারা দ্রুত প্যারাশুট থেকে নেমে যায়। ব্লেন্ডা এলফিকে আবারও বোঝায়, কিন্তু এলফি এই অন্যায় মেনে নিয়ে আর উইজার্ডের হতে চায় না। এদিকে চারপাশ থেকে তাদেরকে উইজার্ডের সেনারা ঘিরে ফেলেছে, আর এত উঁচু মহল থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তখনই একটা ঝাড়ু উড়ে এসে এলফির সামনে থেমে যায়। ঝাড়ুটা নিয়ে এলফি উড়ে গিয়ে সেনাদের ভয় দেখাতে থাকে। অন্যদিকে ইউনিভার্সিটিতে ঘোষণা করে দেওয়া হয় এলফি তাদের জাদুর বই চুরি করে নিয়েছে, আর সে একজন ডাইনি। যা শুনে কেউ বিশ্বাস করতে পারছিল না। ডিন ব্লেন্ডাকে লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে নেয়। আর এলফি যখন দেখে ব্লেন্ডা প্রফেসর ডিনের সাথে হাত মিলিয়ে নিয়েছে, তখন এলফির মন ভেঙে যায়, যার কারণে এলফি উইজার্ড সিটির সব ইলেকট্রিসিটি ব্লাস্ট করে দেয়। এর ফলে পুরো উইজার্ড সিটি অন্ধকারে ডুবে যায়। আর এলফি ভয়ঙ্কর এক রূপ নিয়ে প্রচণ্ড গতিতে জঙ্গলে থাকা পাহাড়ের দিকে গিয়ে হারিয়ে যায়। আর সে সাথে এই ফ্যান্টাসি ম্যাজিক্যাল মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এটা ছিল এই গল্পের প্রথম পার্ট। হয়তো পরবর্তী পার্টে এলফিকে আমরা এক ভয়ঙ্কর জাদুকর হিসেবে দেখতে পাবো। আসসালামু আলাইকুম।